আচ্ছা, গত ক্লাসে মনে হয় এই পর্যন্ত পড়ানো হয়েছিল যে থার্মোমিটার কিভাবে কাজ করে, তারপর থার্মোমিটার ধর্ম, অশ্বত্থমিতিক ধর্ম, অশ্বত্থমিতিক পদার্থ, এগুলো পড়েছিলাম। সে জায়গায় একটা চিত্র আর্ট করছিলাম, যে এরকম মনে করো এটার ভিতরে, এটা হলো পানি, পানির ভিতরে মনে করো যে একটা থার্মোমিটার রাখছি, যে কোনো মনে করো এটা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 20 ডিগ্রি সেলসিয়াস যাই ধরি, মনে করো এটার ভিতরে হলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া। মনে করো যে থার্মোমিটারের এটা হিটিংটা, যে পারদটা, এটা মনে করো যে কত দাগ ধরি, মনে করি এটা 5 দাগ পর্যন্ত উঠছে, 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য 5 দাগ উঠছে। তো আবার মনে করো আরেকটা এই থার্মোমিটারটা তুলে অন্য একটা পানি পাত্রের ভিতরে রাখলাম, মনে করো এখানে তোমার থার্মোমিটারের দাগটা মনে করো যে একদম 10 দাগ পর্যন্ত উঠছে। তাহলে এটা আমরা টেম্পারেচার কত বলতে পারি, মানে পানির তাপমাত্রা কত বলতে পারি স্বাভাবিকভাবে? এটা হলো ঐকিক নিয়মের ম্যাথের মতো, যে 5 দাগের জন্য উঠছে হলো 20 ডিগ্রি, 5-এর জন্য 20, যে 10 পর্যন্ত উঠছে, তার মানে কি এটা ডাবল। প্রতি একের জন্য কত খেয়াল করো, 5-এর জন্য হলো 5 ঘর উঠছে হলো 20 ডিগ্রির জন্য, তাহলে 1 ঘর উঠছে কত জন্য, 20 ভাগ হলো 5 সমান সমান হলো 20 ভাগ হলো 5 সমান সমান হলো 4 ডিগ্রি। তার মানে প্রতি 1 ঘরের জন্য হলো 4 ডিগ্রি করে। এখানে তোমার 10 দাগ পর্যন্ত হচ্ছে, মানে কি পানির তাপমাত্রা হলো 40 ডিগ্রি সেলসিয়াস। 5-এর জন্য হলো 20, 10-এর জন্য ডাবল, 5-এর ডাবল যেহেতু 10, তাহলে 20-এর ডাবল হলো 40 ডিগ্রি। এই যে 1 ডিগ্রি, 1 ঘরের জন্য, 1 ঘরের জন্য হলো 4 ডিগ্রি, তাহলে যদি ওই জায়গায় যদি বসাই যে 10 ঘরের জন্য কত, 10 ঘরের জন্য কত হবে, 4 ডিগ্রি ইন্টু তোমার 10 সমান সমান হলো 40। আচ্ছা, খেয়াল করো এখানে কি জিনিসটা ঘটলো, তুমি এই জিনিসটা যদি সহজ ভাষায় বা সহজ গাণিতিকভাবে প্রকাশ করো, মনে করো যে উপর দিকে ঘরের সংখ্যা এগুলো হলো এক্স, এগুলো হলো এক্স। এখন এই ঘরের সংখ্যা যদি বাড়তে থাকে, এই ঘর যদি তুমি ইনক্রিজ করতে থাকো, বাড়াতে থাকো, তাহলে কি হবে, ডিগ্রি, ডিগ্রিটা মনে করো তাহলে থিটা, থিটা যদি ধরি, তাহলে কি হবে, ডিগ্রিটাও বাড়বে। এই ঘরে যদি দাগটা যদি নিচের দিকে থাকে, এক্সের মান যদি নিচের দিকে থাকে, তাহলে থিটার মানও নিচের দিকে থাকবে। তার মানে কি বলতে পারি, যে এক্স সমানুপাতিক হলো থিটা, এক্স যত বাড়বে থিটাও তত বাড়বে, কোণও তত বাড়বে। আচ্ছা, এটাকে এভাবে প্রকাশ করা যায় যে থিটা এক্সের যে পরিবর্তন, এটা সমানুপাতিক হলো থিটার পরিবর্তন। এটা কি বলা যায় না, দুইটা সমানুপাতিক বলা যায় না? 5 ঘরের জন্য 10 ডিগ্রি বাড়ছে, মনে করে যে 5 ঘর পর্যন্ত ছিল হলো 20 ডিগ্রি সেলসিয়াস, আর 5 ঘরের জন্য 40 হয়ে গেছে, মানে প্রতি 5-এর জন্য কত করে বাড়ছে, 20 করে বাড়ছে। প্রতি 2 ঘরের জন্য, 1 ঘরের জন্য দেখছি 1 ঘরের জন্য পাইছে হলো 4 ডিগ্রি, 2 ঘরের জন্য কত, 2 ঘরের জন্য হলো 8 ডিগ্রি, 3 ঘরের জন্য হলো 12 ডিগ্রি। তো বলতে পারি যে এটা যদি 3 ঘর পরিবর্তন হয়, তাহলে এই জায়গায় ঘটবে হলো 12 ডিগ্রি পরিবর্তন, সেটা যে জায়গাতেই হোক। এখানে 10টা ঘর আছে, প্রতি ঘরের জন্য 4 ডিগ্রি করে বাড়ছে, 10 ঘরের জন্য 40। তার মানে কি বলতে পারি, ঠিক যদি মনে করো একটা ঘর পরিবর্তনের জন্য 4 ডিগ্রি করে হবে, তাহলে 1 ঘরের জন্য হবে হলো 4। এখানে যদি তুমি ডেল এক্সের পরিমাণ যদি 2 দাও, 2 ঘর যদি পরিবর্তন হয়, তাহলে এখানে ঠিক সেই পরিমাণই বাড়বে, এটার সাথে 2 গুণ 8 হয়ে যাবে। যদি তুমি 3 ঘর পরিবর্তন করো, তাহলে এখানে কী হবে, 3 × 4 = 12। মোট কথা তুমি যে পরিমাণ পরিবর্তন করবে, ঠিক সেই পরিমাণ, সেই অনুপাতেই, সেই প্রপোর্শনালি তোমার থিটার পরিমাণটা পরিবর্তন হবে। আচ্ছা, এটা তো বুঝতে পারছো নাকি, যে ডেল এক্স এটা হলো সমানুপাতিক ডেল থিটা। ডেল মানে কি, একটা হলো চেঞ্জ, একটা ডিফারেন্স বা একটা পরিবর্তন। এক্সের যত পরিবর্তন করবে থিটার তত বেশি পরিবর্তন ঘটবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতে পারি ডেল এক্স প্রপোর্শনাল টু ডেল থিটা। আচ্ছা, আচ্ছা, এখন আরেকটা জিনিস আসি, সেটা হলো তোমার, এটা তো বুঝছি তোমার ডেল এক্স সমানুপাতিক হলো ডেল থিটা। আচ্ছা, এখন আসি হলো থার্মোমিটার তৈরির কয়েকটা নীতি আছে। একটা হলো এক স্থির বিন্দু, তোমার এক স্থির বিন্দু, আর একটা হলো 2 স্থির বিন্দু।
আচ্ছা, এক স্থির বিন্দু থার্মোমিটার কি? আচ্ছা, আচ্ছা, এটাকে কি বলা যায়? মানে এক স্থির বিন্দুকে যদি এগুলো তেমন একটা সংজ্ঞা টঙ্গা আসে না, লিখেও লাভ নাই। আচ্ছা, আচ্ছা, লেখার দরকার নেই, সহজভাবে বলি যে থার্মোমিটারের যদি একটা বিন্দুকে যদি তুমি হিসেব করে যদি তুমি কাউন্ট করা শুরু করো টেম্পারেচার, তাহলে সেই জিনিসটা হয়ে যায় এক স্থির বিন্দু। অর্থাৎ তুমি যদি দুইটা বিন্দুকে যদি হিসেব করে যদি তুমি একটা থার্মোমিটার বানাও, দুইটা বিন্দুকে হিসেব করে যদি থার্মোমিটার বানাও, তখন সেই জিনিসটাকে বলা হয় হলো দুই স্থির বিন্দু থার্মোমিটার। আচ্ছা, জিনিসটা কি? আচ্ছা, তোমাকে থার্মোমিটার দিয়ে বোঝাই। যেমন এটা হলো তোমার আচ্ছা, মনে করো এই থার্মোমিটারটা হলো সেলসিয়াস সেলসিয়াস স্কেল থার্মোমিটার। এটা হলো সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াসের থার্মোমিটার। এর ভিতরে পারদ থাকে। এটা শুরু করছে, এটার হিসাব কোন জায়গা থেকে শুরু করছে? এটা হিসাব শুরু করছে হলো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করছে, একদম উপর দিকে দিয়ে একদম লাস্টে থাকে হলো উপরের দিকে একটা জায়গায় থাকে হলো 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটা মেইনলি হিসেব করা হয়েছে হলো পানির স্ফুটনাঙ্ক আর হলো তোমার গলনাঙ্ক, এই দুইটা জিনিস দ্বারা। গলনাঙ্ক বা যে বরফ বিন্দু, যেটা বরফ বিন্দু কোনটা? আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ অবস্থা থাকে বা পানি অবস্থায় মাঝামাঝি একটা স্টেটে থাকে। এটা হলো তোমার পানির গলনাঙ্ক বলতে পারো, বরফের গলনাঙ্ক বলতে পারো। এটা হলো তোমার এই যে নিচের যে বিন্দু, যেখান থেকে তোমার হিসাব শুরু করছে, এই নিচের বিন্দুটাকে বলা হয় হলো নিম্ন স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু। এটা কি? এটা উচ্চ স্থির বিন্দু। মানে একটা থার্মোমিটারের একটা উচ্চ স্থির বিন্দু থাকে, একটা নিম্ন স্থির বিন্দু থাকে, এর মাঝখানে সব কিছু কাউন্ট করা হয়। বিশেষ করে যেমন এটা যেমন ধরো ডিগ্রি সেলসিয়াস যে থার্মোমিটারগুলো থাকে, সেটা মেইনলি পানির স্টিম বিন্দু। আচ্ছা, এটাকে বলা হয় হলো তোমার, আচ্ছা, এটা হলো যেটা নিম্ন স্থির বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা হলো বরফ হিসেবে থাকে, এটাকে বলতে পারি যে আইস পয়েন্ট। এখানে আইস থাকে, আর এখানে কি হয়, বাষ্প হয়ে যায়, যে পানি বাষ্প হয়ে যায়, এটাকে বলতে পারি হলো স্টিম পয়েন্ট। এই তাপমাত্রায় পানি বরফ হয়ে যায়। আচ্ছা, খেয়াল করো, পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হিসেবে থাকে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিম হয়ে যায়, বাষ্প হয়ে যায়। আবার মনে করো যে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেল কীরকম? এটা মনে করো যে হলো ফারেনহাইট স্কেল। এটা আবার হিসেব করা হয়, যেখানে মনে করো যে 32 দাগ আছে, 32 দাগে থাকে হলো তোমার আইস বিন্দু। 32 দাগে থাকে হলো আইস বিন্দু। এরকমভাবে অনেকগুলো দাগ থাকে, এখানে অনেকগুলো দাগ থাকে। যেটা একদম স্টিম বিন্দু, এটা 100, এটা যে 100, সেখানে ফারেনহাইট স্কেলে থাকে হলো 180 ডিগ্রি ফারেনহাইট। 180 ডিগ্রি, এখানে হলো 32 ডিগ্রি ফারেনহাইট। তারপরে আবার তুমি কেলভিন নাও, রোমার স্কেল আছে, কেলভিন আছে। কেলভিনের এই জিনিসটা দেখা যাবে যে 0 ডিগ্রি হলো, এটা যদি তুমি কেলভিন কাউন্ট করো, দেখবা যে 0 ডিগ্রি লেভেল আছে হলো 273 ডিগ্রি। ডিগ্রি না, কেলভিনে কোনো ডিগ্রি হয় না। আর দেখবা যে উপরে 100 ডিগ্রিতে আছে হলো 373 কেলভিন। আচ্ছা, খেয়াল করো, আমরা চাইলে যে কোনো পরিবর্তনকে ভেঙে ভেঙে একটা বানাইতে পারি, একটা তোমার থার্মোমিটার বানাইতে পারি। কিভাবে? এটা মনে করো যে ফারেনহাইটে, এটা এখন তুমি চাইলে মনে করো নতুন একটা পদার্থ নিলা, এটার ভিতরে নতুন একটা পদার্থ নেওয়ার পরে তুমি মনে করো যে এই অবস্থায়, পদার্থের এই অবস্থায় মনে করো যে এটা হলো আইস হিসেবে আসে, পদার্থের এই অবস্থায় আইস হিসেবে আছে। এখন মনে করো যে তুমি এই পয়েন্টে এই পদার্থের থার্মোমিটার আবার মনে করো পানি বাষ্পীভূত হইতেছে, ফুটতেছে, ওই জায়গায় রাখছো, তখন দেখা গেল যে এটার পয়েন্ট আইসে হলো এই জায়গায় মনে করো আইসে, এটা স্টিম পয়েন্ট, এটা হলো আইস পয়েন্ট। এটাকে তুমি চাইলে 0 বসাতে পারো, যে কোনো সংখ্যা বসাতে পারো, সমস্যা নেই।
মনে করো আমি এখানে জিরোই বসালাম। মনে করে এখানে তুমি স্টিম পয়েন্ট, মানে এই জায়গায় মনে স্টিম হয়েছে। এখন তুমি চাইলে এই যে পুরো একটা ইটা আছে, এটা চাইলে তুমি অসংখ্য ভাগে ভাগ করতে পারো, তোমার ইচ্ছা মতো ভাগ করতে পারো, ইচ্ছা মতো ভাগ করতে পারো, ইচ্ছা মতো ভাগ করতে পারো। সাপোজ এর মাঝখানে মনে করি যে 200টা ঘর আছে। এই নতুন একটা মনে করো যে তুমি একটা স্কেলের নাম দিলা, মনে করো যে স্কেলের নাম হলো সিয়াম থার্মোমিটার। তাহলে সিয়াম থার্মোমিটারে যে 0 পয়েন্ট আছে এটাতে হলো গলনাঙ্ক পানির, তারপরে মনে করো যে বাড়তে থাকছে 200 ডিগ্রি সিয়ামে, মনে করো যে 200 ডিগ্রি সিয়ামে তোমার পানি বাষ্পীভূত হয়ে যায়, দিতে পারো। মানে তুমি একটা মোট কথা হলো তুমি একটা হিসেব করবা, হিসেব একটা ফিক্সড একটা বিন্দু রাখবা, উপরে একটা ফিক্সড বিন্দু, নিচের একটা ফিক্সড বিন্দু। আচ্ছা খেয়াল করো, তুমি স্টিম করছো, বাষ্পীভূত হয়েছে 200 ডিগ্রি সিয়ামে। ঠিক এই জায়গায় এই স্টিমের ভিতরেই যে জলীয় বাষ্প, ওই জায়গায় যদি আমি ফারেনহাইট স্কেল রাখি, ফারেনহাইটে এখানে দিবে হলো 180, কারণ এই মাঝখানে ভাগটা 180 ভাগ করছে ওরা, এখানে 32 ডিগ্রি হিসেবে করছে। ওই ঠিকই ওই একই পাত্রের ভিতর মনে করো পাত্রটা এটা, এর ভিতরে এখান থেকে মনে করো যে এরকমভাবে বের হয়ে যাইতেছে, স্টিম বের হয়ে যাইতেছে। এই থার্মোমিটার যদি তুমি এই জায়গায় বসাও, এখানে দাগ পর্যন্ত যাবে 200, একই তাপমাত্রা, এই 100 ডিগ্রি সেলসিয়াস মনে করো যেটা, এই জায়গায় তুমি ফারেনহাইট স্কেল রাখো, দেখা যাবে যে 180 দাগ পর্যন্ত গেছে। আর মনে করো এই জায়গায় ডিগ্রি সেলসিয়াস বা সেলসিয়াস স্কেল ফারেনহাইট যদি আরও, দেখা যাবে এটা 100 ডিগ্রিতে করছে। আবার এই জায়গায় মনে করি কেলভিনের টাইনে বসাবা, দেখবো যে 373 পর্যন্তই রাখছে। এখন এটা তোমার নির্ভর করে তুমি কোন থেকে শুরু করছো, এর মাঝখানে তুমি কয়টা ঘর করছো। এর মনে করি 100টা ঘর আছে ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনের ভিতরে, 100টা ঘর করছে। ফারেনহাইটের ভিতরে তো 180 থেকে 32 বাদ দাও, 148টা ঘর আছে। তার মানে এই 100 ডিগ্রি ডিফারেন্সের ভিতরে 148টা ঘর আছে। এখানে তোমার 200টা ঘর করলাম মনে করো সিয়াম থার্মোমিটার। মোট কথা তুমি ঘর যতই করো না কেন, মাঝখানে বিন্দু দুইটা কিন্তু সেম, একটা হলো স্টিম বিন্দু, উপরে হলো স্টিম বা বাষ্পবিন্দু, বা বাষ্পবিন্দু, বাষ্পবিন্দু, নিচে হলো তোমার বরফ বিন্দু, নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু। আচ্ছা নিচে আসলে বরফ বিন্দু। আচ্ছা এখন খেয়াল করো, এখন আমরা একটা পাইছিলাম, সূত্র পাইছিলাম আগে, যে তুমি এক্সের যে পরিমাণ পরিবর্তন করবা, থিটারও ঠিক সেই পরিমাণে পরিবর্তন হবে। আচ্ছা এই জিনিসটা আরও একটু সহজ ভাষায় লিখি, এই জায়গায় সহজ ভাষায় লিখি। মনে করো এখানে দেখলাম ডেল এক্স সমানুপাতিক হলো ডেল থিটা। এখন ডেল থিটা দিয়ে যদি এই পাশে ভাগ করে দেবো, তাহলে কী হবে, ডেল এক্স হলো ডেল থিটা, তারা ভাগ করে দিলাম। তাহলে এখানে সমানুপাতিক একটা কি থাকবে। আচ্ছা আচ্ছা এটা তো আমরা জানি যে এখানে হলো সমানুপাতিক চিহ্ন আছে বা টেন্স টু চিহ্ন আছে, ডেল এক্স, এখানে যে মাঝখানে যদি সমান চিহ্ন দিই, তাহলে এই জায়গাতে একটা ধ্রুবক দেওয়া লাগবে, তাই না। সমান চিহ্ন সমানুপাতিক বা এই চিহ্ন যে থাকে, এই চিহ্ন যে থাকে, এটা তুলে দেওয়ার জন্য মাঝখানে এখানে একটা ধ্রুবক বসে লাগে। মনে করি সেই ধ্রুবকটা হলো তোমার, মনে করি যে ধ্রুবকটা হলো এস, বা তোমার নাম থেকে দিলাম ধ্রুবকটা, বা একটা কনস্ট্যান্টই নাকি, কনস্ট্যান্ট, এটা হলো একটা ধ্রুবক। ধ্রুবক ইন্টু হলো ডেল থিটা, যেহেতু একে মাঝখানে সমান চিহ্ন দিছি, ইন্টু হলো তোমার ডেল থিটা। এই জিনিসটা যখন এই পাশে ভাগ করবা, ডেল এক্স ডিভাইডেড বাই হলো ডেল থিটা সমান সমান হলো কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক। এখানে একটা ধ্রুবক। আচ্ছা এর মানে কি, আচ্ছা এগুলো মিশাই দেই, এর মানেটা কি। এর মানেটা হলো তুমি যে কোনো থার্মোমিটারে এক্স পরিমাণ পরিবর্তন করবা, যে পরিমাণ পরিবর্তন করবা আর যে পরিমাণ তুমি তাপমাত্রা চেঞ্জ হবে, এই দুইটার অনুপাত সমান। এই ক্ষেত্রে খেয়াল করো পরিবর্তন কত করছে ডেল এক্সের পরিমাণ করছে হলো 200 পরিমাণ পরিবর্তন করছে। টেম্পারেচার কি পরিবর্তন করছে 100, তুমি আলটিমেটলি 2ই পাইছো, সমস্যা নেই 2 পাইছো। মোট কথা হলো যে কোনো একটা টেম্পারেচার এটা সবসময় সেম থাকবে। এটা কিভাবে সেম থাকবে, এখন তুমি টেম্পারেচার জানো যে তুমি 200 ডিগ্রি স্টিম বিন্দু আর আইস বিন্দু এই দুইটার মাঝখানে তুলনা করতেছো। আচ্ছা এটা আরও সহজভাবে বোঝাই, এই স্কেল থার্মোমিটার যে স্কেল আছে, সেলসিয়াস যে স্কেল আছে, এটা থেকে বোঝাই। দেখো খেয়াল করো,
এটা হলো তোমার উচ্চ স্থির বিন্দু 100°C, 0°C। এর জন্য তুমি স্টিম বিন্দুতে যাওয়ার জন্য 100°তে যাওয়ার জন্য তুমি কয়টা ঘর পার করবা? 100টা ঘর পার করবা। তার মানে বলতে পারে যে এক্সের পরিবর্তন হলো 100 পরিবর্তন ডিভাইডেড বাই থিটা কত ডিগ্রি পরিবর্তন হয়েছে? 100° পরিবর্তন হয়েছে। এখানে ছিল 0°C, এখানে 100°C, 100টাও ঘর পার হয়ে গেছে। তাহলে তোমার 100°C পরিবর্তনই হয়েছে। এটা হলো এটা ঘরের সংখ্যা, এক্স হলো ঘরের সংখ্যা, কত ঘর পরিবর্তন হয়েছে। এটা সমান সমান হলো এই স্কেলেরই তুমি যদি মনে করো 10টা ঘর গেলা, 100 ঘরের জন্য 100°C পরিবর্তন। তুমি মনে করো এটা অন্য একটা পানির ভিতরে রাখলা, যেটার মনে করো 50 ঘর পর্যন্ত গেল, 50 ঘর মনে করো যে 50 ঘর পর্যন্ত গেল। তাহলে ঘর কত পর্যন্ত গেছে? 50। প্রতি ঘরের জন্য 1° করে হলে তাহলে 50 ঘরের জন্য তোমার কী পরিমাণ থিটা পরিবর্তন হয়েছে? 50। দেখো এই 100/100 সমান সমান হলো 1, 50/50 সমান সমান হলো 1। কথাটা হলো যে তুমি যত ঘর পরিবর্তন করো, একই তোমার থার্মোমিটারের উপরে ঠিক যতটুকু পরিবর্তন করবা, ঠিক নিচে ঠিক ওটুক পরিবর্তনের জন্য যে থার্মোমিটার বা যে ডিগ্রি পরিবর্তন ঘটবে, ওইটা যদি অনুপাত করো, ওই টেম্পারেচার আলাদা আলাদা যদি আরেকটা অনুপাত করো, এই দুইটা অনুপাত সবসময় একই হবে, সেমই হবে। কথা বোঝো নাই? আচ্ছা, মোট কথা হলো ঠিক যে পরিমাণ তুমি ঘর পরিবর্তন করবা, ঠিক সে পরিমাণ ডিগ্রি যদি নিচে রাখো, তাহলে এই দুইটা অনুপাত সবসময় একটা ধ্রুবক থাকবে, যেটা আমরা এর আগে থেকে প্রমাণ করলাম। আচ্ছা, এখানে দেখাই দিলাম। এটা তো বুঝছো যে উপরে যে পরিমাণ পরিবর্তন করবো সেই পরিমাণ টেম্পারেচার পরিবর্তন করো, অনুপাতটা সবসময় সেম থাকবে। আচ্ছা, আমরা এই সূত্র ব্যবহার করেই থার্মোমিটারের যতগুলো আছে, প্রবলেম আছে সবগুলো আমরা সলভ করবো। ইভেন আমরা যে পরীক্ষা দেবো, পরীক্ষার ভিতরে যদি কোনো জটিল কোনো কোশ্চেন আসে, আমরা জাস্ট এইটুক ধারণা, এইটুক কনসেপ্ট ইউজ করে যে কোনো সূত্র বসায়ে যে কোনো থার্মোমিটার, ওখানে যদি নতুন একটা থার্মোমিটার দেয়, সিয়াম থার্মোমিটার বা যে কোনো একটা থার্মোমিটার নাম দিয়ে দিল, ওই থার্মোমিটারের ভিতরে আমরা জাস্ট এই কনসেপ্টটা ইউজ করবো যে কী পরিমাণ ঘরে পরিবর্তন করলাম, কী পরিমাণ ডিগ্রি পরিবর্তন হলো, দুইটা অনুপাত করে দিব, বের হয়ে যাবে। একটা এখানে দেওয়া থাকবে, আর একটা দেওয়া থাকবে না। ওই যেটা দেওয়া থাকবে না সেটা আমরা বের করবো। কীভাবে বের করবো? দেখো 100 সমান সমান 1, 50 সমান সমান 1। আর ঠিক এই জিনিসটা লিখতে পারি যে যেহেতু এটা হলো ধ্রুবক, কোনো পরিবর্তন হলো না, তাহলে এখানে বলতে পারি যে del(x1) ডিভাইডেড বাই হলো del(θ1) সমান সমান হলো del(x2), মানে যে দ্বিতীয় পরিবর্তন যেটা 50 করে দেখলাম, ওইরকম del(x2) বা del(θ2). del(x2) এর জন্য যে θ2 পরিবর্তন হয়েছে সেটার অনুপাত সমান সমান বলতে পারি যে যদি তোমার x3 পরিবর্তন হয়, তাহলে এই ডেলের জন্য যে del(θ3) পরিবর্তন হবে, এই দুটো অনুপাত সবসময় সেম হবে, একই হবে। আচ্ছা, আচ্ছা, এই অনুপাতগুলো সেমই হবে। আচ্ছা, এখন আমরা এই টেম্পারেচারের কথা বলবো। এই যে থার্মোমিটারের কথা, এটা মনে করতে °C তাপমাত্রা, সেলসিয়াস মনে করো একটা থার্মোমিটার। এটা হলো তোমার আইস বিন্দু হলো 0°C। এটা হলো তোমার আইস বিন্দু। এটা মনে করা হলো যে স্টিম বিন্দু 100°C, বা এটাকে বলতে পারি স্টিম বিন্দু, স্টিম। আচ্ছা, ঠিক আছে, এটা মনে করো যে এটা প্রত্যেকটা সেলসিয়াস বা প্রত্যেকটা তাপমাত্রাকে আমরা যদি থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে এই থিটা বলবো, এই থিটাটা হলো আইসের। 0°তে আইস থাকে না, বরফ থাকে, তাহলে এই থিটা হলো আইসের। তাহলে এই থিটাটা হলো তোমার স্টিমের। খেয়াল করো, এখন মনে করো এখন আমরা অজানা একটা জিনিসে পরিবর্তন করব, মানে অজানা একটা তাপমাত্রা নির্ণয় করব। এটা তো আমরা জানি যে একটা থার্মোমিটারের প্রিন্সিপালটা জানি যে 0°তে বরফ, 100°তে হলো বাষ্প। এটা আমরা এই থার্মোমিটারের প্রিন্সিপালটা জানি। এখন আমরা অজানা একটা দ্রবণ নিলাম, অজানা মনে একটা প্রাণী নিলাম। এখন এটার ভিতরে মনে করি এই জিনিসটা রাখবো। রাখার পরে মনে করে 20 ঘর বা 30 ঘর যে কোনো একটা ঘর গেল, যাওয়ার পরে মনে করি এখন আমরা এই থিটাটা নির্ণয় করব। থিটা আমরা জানি না, কত ঘর পর্যন্ত গেছে আমরা থিটা জানি না। এই থিটা আমাদের বের করা দরকার।
দাঁড়া, পানি খেয়ে নিই একটু। আচ্ছা, এটা আমরা থার্মোমিটারের প্রিন্সিপাল জানি যে 0 ডিগ্রিতে আইস, 100 ডিগ্রিতে হলো বরফ। এখন আমরা একটা পানি নিয়েছি, আর পানির তাপমাত্রা আমরা জানি না। এই থার্মোমিটারটা আমরা এই পানির ভিতরে রাখবো। পানির তাপমাত্রা কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা এই জায়গা থেকে বের করব। কীভাবে বের করব? এই যে সূত্র জানি, ডেল x1, এটা ডেল থিটা 1 সমান সমান ডেল x2 ডেল থিটা 2। মনে করি যে থার্মোমিটারই পানির ভিতরে রাখার পরে মনে করো যে এই ঘর পর্যন্ত গেছে, এই ঘর পর্যন্ত গেলে তো এটাই তো থিটা, তাই না? এই ঘর পর্যন্ত যদি তোমার পারদটা যায়, 100 ডিগ্রির জন্য পারদ একটু আসে, সেজন্য 100 বসেছি। মনে করো যে একটু আছে। এখন আমরা এই থিটার মানটা জানি না, এই থিটার মানটা বের করব। কীভাবে বের করব? আচ্ছা, ওইটা আমরা কোন জায়গা থেকে হিসেব করছি? একটুকের পরিমাণ কি? একটুকের পরিমাণ কি? এই ঘরটুকুর পরিমাণ কি? এই ঘরটুকে আমরা বলতে পারি না যে থিটা মাইনাস হলো এই পুরাটা পরিবর্তন কি? শেষ বিন্দু বিয়োগ হলো আদি বিন্দু। শেষ বিন্দু কোনটা? থিটা পর্যন্ত উঠছে। আদি বিন্দু কোনটা? আদি বিন্দু হলো 0 ডিগ্রি, বা থিটা আইসে যেতে হলো 0 ডিগ্রি, তাই না? এখান থেকে 0 থেকে কাউন্ট করা শুরু করছি না, এটা 1 2 3 4 5 6 এরকমভাবে থিটা পর্যন্ত আসছে, একদম 0 থেকে। 0 বাদ দিলে তো থিটাই থাকে, তাই না? আচ্ছা, মোট কথা হলো আইস যে জায়গাতে হিসেব শুরু করছি সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে এই ব্যবধানটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা হলো একটা ব্যবধান পেয়ে গেলাম তাপমাত্রার। আচ্ছা, এটা হলো তোমার তাপমাত্রার ব্যবধান। আচ্ছা, এখন এই জায়গায় চলে আসি, যেটা আমরা ইকুয়েশন করতেছিলাম। আচ্ছা, ইকুয়েশনে খেয়াল করো। আচ্ছা, তো এটার জন্য একটা তাপমাত্রা, কিন্তু এটুকুর জন্য তো আমরা অনেকগুলো ঘরও পরিবর্তন করে আসি, তাই না? ঘর পরিবর্তন করে আসি, যে কয়টা ঘর গেছি সেটা হিসেব করছিলাম আমরা এক্স দ্বারা, আর যে থিটার পরিবর্তন হয়েছে সেটা হিসেব করছি আমরা ডেল থিটা দ্বারা। এটা হলো তোমার ডেল থিটা, আর এখানে যতগুলো ঘর গেছে এটা বলা হয় হলো ডেল এক্স, তাই না? এটাকে বলা হয় হলো ডেল এক্স। আচ্ছা, এখন আমরা এই সূত্র ইউজ করব। এই সূত্র একই থার্মোমিটারের জন্য কি বলতে পারি যে থিটা মাইনাস, আচ্ছা, ডেল এক্স বাই ডেল থিটা। আচ্ছা, এখানে আর একটু সুন্দরভাবে লেখা যায় হিসাবের সুবিধার্থে। এটাও যদি উল্টাই দিই, এটাও যদি উল্টাই দিই, মানে কোনো পরিবর্তন হবে? মানে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এটা সহজ ভাষায় লিখতে পারি, জাস্ট উল্টাই দিব। থিটা 1 ডিভাইডেড বাই হলো ডেল x1 সমান সমান, এটা উল্টাই দিব, একই কথা, ডেল থিটা 2 ডিভাইডেড বাই ডেল x2 সমান সমান হলো ডেল থিটা 3 ডিভাইডেড বাই হলো ডেল x3। আচ্ছা, এখন ওই জায়গা থেকেই মনে করে হিসেব শুরু করলাম। আচ্ছা, এখানেই করি। আচ্ছা, এটা করলাম। এখন দেখো ডেল থিটা পরিবর্তন, মনে করে একটা পরিবর্তন এটা নিলাম, কি? থিটা মাইনাস থিটা আইস, এই থিটা। তাহলে এই থিটা যেহেতু নিয়েছি, তাহলে এই থিটার জন্য এটাও নেওয়া লাগবে, এই পরিবর্তনটাও নেওয়া লাগবে, এই ডেল থিটা এক্সটাই নেওয়া লাগবে। বোঝানোর কথা, এটা যদি ডেল থিটা আইস হয়, এই পরিবর্তন নিচ্ছে, তাহলে এই ডেল থিটার জন্য যে এক্সের পরিবর্তন সেটাও কাউন্ট করা লাগবে। এক্সের পরিবর্তনটা কি? মনে করে এটা হলো তোমার এক্স, এটা হলো তোমার এক্স পর্যন্ত গেছে। এক্স আমরা কত থেকে হিসেব করা শুরু করছি? এক্স কিন্তু একটা 0 পয়েন্ট থেকে হিসেব করা শুরু করছি, বা এক্সের যে আইস পয়েন্ট আছে যেখানে তোমার বরফ বিন্দু, সেটা থেকে শুরু করছি, তাই না? তাহলে এটা মাইনাস হলো তোমার এক্সের আইস। বুঝছো কথা? বা থিটার পরিবর্তন 0 থেকে শুরু করছিলাম, বা আইস বিন্দু থেকে শুরু করছিলাম, সে আইসটা বাদ দিয়ে দিচ্ছি। আর পরিবর্তন মানে কি? পরিবর্তন সমান সমান হলো শেষ বিয়োগ হলো আদি। শেষ কোনটা? এক্স আইসে। আদি কোনটা ছিল? এক্সের আইস বিন্দু ছিল, বরফ বিন্দু ছিল। তারপর এটার পরিবর্তন শেষে কই আইসে? থিটায় আইসে। থিটা কই থেকে আইসে? কোত্থেকে বাদ দেবো? আদি বিন্দু ছিল হলো থিটা আইস, যে জায়গায় বরফ ছিল বা 0। আচ্ছা, এটাই আমরা যে এখানে আইস নিছি, এটা পরিবর্তন নিছি, এটার যে এক্সের পরিবর্তন নিছি, সমান সমান এই জিনিসটা যদি আমরা বলছি যে একই থার্মোমিটার বিভিন্ন জায়গায় রাখলে অনুপাতগুলো সবার থাকে। মনে করি এই থার্মোমিটারটা আমরা একদম ফুটন্ত পানির ভিতরে রাখলাম, যেখানে পানি ফুটতেছে, ওই জায়গায় যদি রাখি তাহলে কি পরিবর্তন হবে? এখানে থিটার কি পরিবর্তন হবে? ফুটন্ত বিন্দুতে যদি রাখি তাহলে কি হবে? থিটা স্টিম থিটা আইস, এই পরিবর্তন হবে।
একদম জিরো বিন্দু থেকে দেখা যাবে যে এই পরিবর্তনটা একদম স্টিম বিন্দুতে চলে গেছে। যদি তুমি একই একই থার্মোমিটারকে যদি তুমি একটা ফুটন্ত পানির ভিতরে রাখি তাহলে কী হইতো, কী পরিমাণ থিটা পরিবর্তন হইতো, একদম 100-তে উঠে যাইতো। কারণ আমরা জানি পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। মনে করি যে তাহলে স্টিম বিন্দু, শেষ বিন্দু হলো স্টিম, শুরু হয়েছিল আইস থেকে। তাহলে আমরা থিটার পরিবর্তনটা এই পাশে লিখলাম। তাহলে এর জন্য কী পরিমাণ পরিবর্তন হয়েছিল এই জায়গায়, কী পরিমাণ পরিবর্তন হয়েছিল, এক্সের কী পরিমাণ পরিবর্তন হয়েছিল, এই পাশে তো হলো থিটা, ডেল থিটা, আর এই পাশে হলো মনে করো যে ডেল এক্স। কত ঘর পরিবর্তন হয়েছিল, একদম আইস বিন্দু থেকে একদম স্টিম বিন্দু পর্যন্ত গেছিলো এক্স। তাহলে কি বলতে পারি যে এক্সের স্টিম বিন্দু মাইনাস এক্সের আইস বিন্দু। বুঝছে কথা? একই থার্মোমিটারের জন্য এই পরিবর্তন অনুপাতগুলো সমান। এখন এই জিনিসটা আমরা একটা থার্মোমিটারের জন্য জানি, যেমন ডিগ্রি সেলসিয়াসে যদি হিসেব করি তাহলে এই মানটা হলো 100, এই মানটা হলো 0, এই মানটা হলো 100, এই মানটা হলো 0। আমরা জানি 100/100 এই বিন্দুটা আমরা জানি। তো এরকমভাবে আমরা যে কোনো পরিবর্তন থেকে আমরা যখন স্টিম বিন্দু আর এই বিন্দুটা জেনে থাকবো তখন মানটা বের করা সহজ হয়ে যাবে। যেমন এই জায়গায় যদি থার্মোমিটার যদি ফারেনহাইট স্কেল বসাই, ফারেনহাইট স্কেলে স্টিম বিন্দু হলো 180 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এই জায়গায় আমরা 180 বসাবো, এই জায়গায় আমরা 32 বসাবো। 32-এর কারণে হলো এটা হয়ে যায়, মল্টেড হয়ে যায়। তো স্টিম বিন্দু এখানে যতগুলো ঘর আছে 180, এখান থেকে 32 বাদ দেবো। এরকমভাবে আমরা যে কোনো একটা কিছু হিসেব করতে পারি। আচ্ছা, এখন চলে আসি হলো এই সূত্রটাই আরও একটু করি, সুন্দর করে লিখি। জাস্ট আমরা যে কোনো একটা অজানা তাপমাত্রা থিটা বের করবো, যে কোনো একটা অজানা তাপমাত্রা থিটা। তাহলে এইটুকু রাখি, এইটুকু যদি রাখি তাহলে কী হবে, থিটা মাইনাস থিটা আইস সমান সমান কি যেটা ছিল থিটা স্টিম মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, এটা ছিল। আচ্ছা, তাহলে আর এটা গিয়ে কী হচ্ছে, এটা তো আগে থেকে ছিল, তাহলে নিচের পার্টটা কি ওই পাশে গুণ হয়ে যাবে না? ওই পাশে গুণ হলে কী হবে, এক্স মাইনাস এক্স আইস, এটাই তো, তাই না? এখন যদি শুধু থিটা রাখি তাহলে থিটা রাখলে কী হবে দেখো, খেয়াল করো। যদি এখানে শুধু থিটা রাখি তাহলে থিটা ইজ ইকুয়াল টু তোমার থিটা স্টিম মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই, আচ্ছা আচ্ছা এটা একটু সাজায় লিখি। এক যুক্ত যে কটা আছে সে কটা একসাথে লিখি, এক যুক্ত যে কটা আছে সে কটা একসাথে লিখি। আচ্ছা, সাজায় লিখি। যেটা হলো তো উপরে আছে, তাই না? উপরেটা উপরে লিখি। মনে করো যে এক্স মাইনাস এক্সের আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু হলো থিটা স্টিম মাইনাস থিটা আইস। এটাই তো, এই যে এখানে শুধু থিটা রাখছে, তাহলে থিটা আইসটা ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে থিটা আইস। বুঝছো কথা? একটু এটা হলো আমাদের মেইন ফর্মুলা। আচ্ছা, এখন আমরা যে থিটাটা ধরছি এটা কিন্তু আমরা বলে দিই নাই যে এটা আমরা ফারেনহাইট স্কেলের থিটা নাকি সেলসিয়াস স্কেলের থিটা নাকি তোমার কেলভিন স্কেলের থিটা বা রোমার স্কেলের থিটা, কারণ এটা কিন্তু কোনো কিছু বলে দেয় নাই। এখন চাইলে এই সূত্র ইউজ করে আমরা যে কোনো সূত্র প্রমাণ করতে পারবো, যে কোনো সূত্র। মনে করো তুমি যদি ধরো, মনে করো এখান থেকে আমরা প্রায় কতগুলো সূত্র, প্রায় 12টা সূত্র এখান থেকে প্রমাণ করা যাবে। ঠিক 12টা সূত্রে একটাও তোমার মুখস্থ করার প্রয়োজন নেই, সবগুলো সূত্র এখান থেকে বসানো যাবে। কীভাবে বসানো যাবে? মনে করো যে তুমি ডিগ্রি সেলসিয়াস, মনে করো এই সূত্রটা লিখে রাখো। মনে করো যে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াসের জন্য মনে করো এই সূত্রটা আমরা ইউজ করবো। ডিগ্রি সেলসিয়াসে একটা তুমি অজানা থিটা বের করবা। কীভাবে বের করবা? তাহলে থিটা ইজ ইকুয়াল টু ডিগ্রি সেলসিয়াসে যে তোমার এর পরিবর্তনটা আছে, ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন কি? মনে করি এইটি জিনিসটা লিখলাম যে ডিগ্রি সেলসিয়াসে যে ঘর কটা পরিবর্তন হবে এক্স মাইনাস এক্স আইএস ডিভাইডেড বাই এক্স স্টিম পয়েন্ট মাইনাস এক্সের আইস পয়েন্ট। এখন করো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ডিগ্রি সেলসিয়াস স্কেল যেটা আছে, সেলসিয়াস স্কেলে স্টিম পয়েন্ট কত?
স্টিম পয়েন্ট হলো 100, আর আইস পয়েন্ট কত 0, 0°C তাপমাত্রায় হলো বরফ থাকে। তাহলে কি 100 - 0 সমান সমান কত 100, প্লাস আইস পয়েন্ট কত 0, 0 লেখার প্রয়োজন নাই। তাহলে যে কোনো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি নির্ণয় করি, ওইটা যদি তোমার স্টিম পয়েন্ট আইস পয়েন্ট যদি বলে দিয়ে দেয় যে এই পরিবর্তন একটু পরিবর্তন হয়েছে, তাহলে যে কোনো থিটা বের করতে পারবো না। শুধু এই দুইটা অনুপাত বের করে সাথে 100 দিয়ে গুণ করে দিব। আবার মনে করো যে ডিগ্রি ফারেনহাইটের কথা দেওয়া থাকলো, ডিগ্রি ফারেনহাইট, সেক্ষেত্রে থিটা সমান সমান হলো সেম এখানে যেটা ছিল এক্স স্টিম এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম পয়েন্ট মাইনাস এক্স আইস। আচ্ছা, এখন খেয়াল করো ফারেনহাইট স্কেলের ইয়ের পরিবর্তন কত, ফারেনহাইট স্কেলের ইয়ের পরিবর্তন কত তোমার মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা পরিবর্তনটা হয়, মানে কততে এটার পরিবর্তন হয় 180, খুব সম্ভবত 180 ফারেনহাইট স্কেলে। তাহলে এখানে হলো তোমার 180তে তোমার স্টিম পয়েন্ট থাকে, মানে দুইটার বিয়োগ 180 বলতে তোমার যে ফারেনহাইট স্কেলের তোমার ইয়ের তাপমাত্রা হলো, তোমার ফারেনহাইট স্কেলের স্টিমের তাপমাত্রা হলো তোমার 212, আচ্ছা 212 ডিগ্রি ফারেনহাইটে পানি ফুটতে থাকে 212, আর 0 আইস পয়েন্ট হলো 32। 212 থেকে যখন তুমি 32 বাদ দিয়ে দিবা, তখন এখানে কত থাকবে, এখানে থাকবে হলো 180 ডিগ্রি থাকবে, প্লাস 32, এখানে 32 যোগ প্লাস হলো 32 আইস পয়েন্ট, শেষে আইস পয়েন্ট যুক্ত করতে হয় না, তো আইস পয়েন্ট 32 যুক্ত করে দিলাম। এটা হলো তাহলে ফারেনহাইট স্কেলের সব কিছু সূত্র। ফারেনহাইট থেকে যতগুলো প্রবলেম আসবে এই সূত্র ইউজ করলে ম্যাথ সলভ হয়ে যাবে, এবার করাই দেবো, সমস্যা নেই। মনে করো যে তুমি আবার কেলভিন স্কেল হিসেব করবা, কেলভিন স্কেলে যদি করো তাহলে তোমার থিটা সমান সমান হবে হলো এক্স মাইনাস এক্স আইস পয়েন্ট যেটা আছে, তারপরে এক্স স্টিম পয়েন্ট মাইনাস এক্স আইস। আচ্ছা, কেলভিন স্কেলে তোমার 373-এ পানি ফুটতে থাকে, আর বরফ হলো 273। 373 থেকে 273 বাদ দিলে কত থাকে 100, তাহলে ইনটু হলো তোমার 100। আচ্ছা, এখন কত ডিগ্রি বা কত কেলভিনে পানি বরফ হিসেবে থাকে, থাকে হলো তোমার 273 হলো বরফ। আচ্ছা, বুঝছো কথা? তো এই কটা থেকে আমরা সবগুলা ইকুয়েশন পেয়ে গেলাম, এখান থেকে সবগুলো ইকুয়েশন পেয়ে গেলাম যে কীভাবে আমরা যে কোনো তাপমাত্রা প্রবলেম দেওয়া থাকলে আমরা ওই তাপমাত্রার টেম্পারেচার কীভাবে বের করব। তোমার একটা কেলভিন স্কেল দেওয়া থাকবে, আর একটা অজানা তাপমাত্রা নির্ণয় করতে বলবে যে এটা কী পরিবর্তন হয়েছে, যে এত ঘর পর্যন্ত গেছে এটা ঠিটা কী পরিবর্তন হয়েছে, অথবা বলে দেওয়া থাকবে যে অ্যাকচুয়ালি একটা নষ্ট থার্মোমিটার, কেলভিনে মনে হয় একটা নষ্ট থার্মোমিটারতে এত রিডিং দিতেছে, তো এত রিডিং দিতেছে মনে করে একটা রিডিং দিতেছে, তো এত রিডিংয়ের জন্য কী পরিমাণ টেম্পারেচার হবে থিটাটা চাইবে, অ্যাকচুয়াল থিটাটা চাইবে। তখন আমরা এই সূত্রের ভিতরে বসাই দেবো এই রিডিংয়ের মানগুলো হলে এগুলা, এই রিডিংয়ের মানগুলো হলে এগুলা, এই রিডিংয়ের মানগুলো বসাই দিব, সুন্দর করে ম্যাথ মিলে যাবে। তো এগুলো আমরা করাবো, ম্যাথ সামনে পাবো। আপাতত এগুলো একটু লিখে রাখো, লিখে রাখার পরে কীভাবে এগুলো প্রয়োগ করতে হয় সেগুলো ম্যাথ করার সময় ইনশাল্লাহ বুঝে যাবে, সমস্যা নেই। আচ্ছা।